নমস্কার। আজকে বলবো হচ্ছে ধনুরাশিকে নিয়ে। ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেবের এই যে পরিবর্তন 16ই নভেম্বর 2025, সূর্যের পরিবর্তন তো 1 মাসের জন্য হয়। তো সূর্য হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান করবে। কীরকম প্রভাব দিবে ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং রাশি চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো যে এটা যারা এখনো পর্যন্ত দেখছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো যাই হোক, সূর্যদেবের এই যে গোচরটি হচ্ছে, সূর্যদেব 3টি নক্ষত্রে তার গোচর সম্পন্ন করবে। বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রে 19 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে তো অনুরাধা নক্ষত্রে চলে আসবে। বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, আর অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব। আর অনুরাধা নক্ষত্রে চলে আসবে 19 তারিখ থেকে। তো অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, আর অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব। আর বর্তমানে এই ধনুরাশির এখন ঢাইয়া চলছে শনিদেবের। আর ডিসেম্বরের 3 তারিখে চলে আসবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এবং নক্ষত্র অধিপতি হচ্ছে ইন্দ্রদেব। জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল সেটা ছাতাকে বোঝায়, ছাতা, তাবিজ, কবচ, গোলাকার, তারপরে কানের দুল। আর অনুরাধা নক্ষত্রের যে সিম্বল সেটা তো দণ্ডকে বোঝাচ্ছে, যে দণ্ডের উপর হাত রেখে মুনি ঋষিরা তপস্যা করে। তো যাই হোক, এই 3টি নক্ষত্রে গোচর সম্পন্ন করবে এই সূর্যদেব। তো সূর্যদেবের যে গোচরটা হচ্ছে তার মাঝখানে কিন্তু অনেক ধরনের এবার গ্রহের মারপ্যাচ রয়েছে। যেরকম বুধ তো বকরি রয়েছে, 21 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে বিশাখাতে। আর 24 তারিখে আবার চলে আসবে তুলা রাশিতে। তুলা রাশিতে থাকবে, লাভের ঘরে অবস্থান করবে, কর্মের ঘরের অধিপতি। তো তুলা রাশিতে আবার শুক্রের সাথে দুদিনের জন্য জুতি তৈরি হবে। শুক্র আবার 26 তারিখ বন্ধ থেকে রাশি পরিবর্তন করে দ্বাদশ ঘরে অবস্থান করবে। তখন শুক্র, সূর্য আর মঙ্গলের জুতি তৈরি হয়ে যাবে। আবার এদিকে বুধ 30 তারিখে মার্গী হয়ে যাবে, 5 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি 5ই ডিসেম্বর হয়ে যাচ্ছে আবার এই মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, অর্থাৎ সপ্তম ঘরে চলে আসবে। আর এর মধ্যে রাহুর নক্ষত্র পরিবর্তন রয়েছে, তারপরে শনিদেবের মার্গী অবস্থা রয়েছে, তারপরে তো মঙ্গলের আবার নক্ষত্র পরিবর্তন হবে, জ্যেষ্ঠাতে প্রবেশ করবে। তো মঙ্গলের দৃষ্টি আবার রাহুর উপরেও থাকবে। তো সে সময় বিশেষভাবে বলবো, আর কয়েকদিন পর একটা যোগ তৈরি হচ্ছে। তো এই যোগের কোন প্রভাব থাকবে তখন সে সময় বিশেষভাবে আলোচনা করব। তো আজকের আলোচনাটা হচ্ছে সূর্যকে নিয়ে। সূর্য এই 3টি নক্ষত্রের উপর বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে। তো 3টি নক্ষত্রের শুভ ফলগুলো সবার প্রথমেই বলবো, তারপরে শেষের দিকে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিকে নেগেটিভ প্রভাব থাকবে সেগুলো তুলে ধরবো। তো বিশাখা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি রাজদুয়ার, রাজগেট। এক কথায় যে আগেকার দিনে রাজারা যখন নিজেদের লক্ষ্যে পৌঁছে যেত, রাজ্য টাজ্য জয় করে ফিরত, তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য যে রাস্তায় বড় বড় গেট তৈরি করতো, সেই রাজগেট এক কথায়, এবং তার সাথে কুমারের চাক। তো সূর্যের অবস্থান, রাজার অবস্থান, তাও দ্বাদশ ঘরে, তাহলে বিদেশ সংক্রান্ত বহু কাজে কিন্তু সফলতা পাবে। যেখানে বিদেশ একটা কাজ যেটা দীর্ঘদিন ধরে সংঘর্ষের মধ্যে ছিল, সফলতা পাওয়া যাচ্ছিল না, তো সেই কাজগুলো। এবং সূর্য কিন্তু হচ্ছেই নবম ঘরের অধিপতি। নবম ঘর থেকে কিন্তু ওই দূরযাত্রা, বিদেশ টিদেশ এগুলো কিন্তু বুঝায়। শিক্ষার জায়গাটাও বুঝাচ্ছে। তো শিক্ষার জায়গা দেবগুরু বৃহস্পতির ধনু রাশি, আর নবম ঘরটা হচ্ছে উচ্চ শিক্ষার ঘর। তো বিদেশে যারা শিক্ষার জন্য যাবে বা শিক্ষার জন্য গেছেন, ওখানটাতে অনুকূল পরিবেশ পেয়ে যাওয়া, ভালো গুরুর সন্ধান হয়ে যাওয়া, বা এমন কোনো কিছু যেখানটাতে ভালো কিছু একটা প্রাপ্তিযোগ এরকম কিন্তু বুঝাচ্ছে। তবে খরচাপাতি বৃদ্ধি পাবে, এটাও ঠিক বিশাখা নক্ষত্রে। তো বিশাখা নক্ষত্রে এই জিনিসটা বুঝাচ্ছে যে নিজের লক্ষ্যে একটা পৌঁছে যাওয়া, বড় লক্ষ্যে। তো এটা প্রশাসন ভিত্তিকও হতে পারে, যে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা, একটা কোনো হয়তো উঁচু পদ পেয়ে যাওয়া, কর্মসূত্রে বিদেশ যাত্রা বা প্রমোশন বৃদ্ধি, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই বিশাখা নক্ষত্রে। তবে বেশি দিনের জন্য না, অল্প দিনের গোচর থাকছে। তারপরে 19 তারিখ থেকে চলে আসবে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, সম্পূর্ণ এটা ধার্মিক নক্ষত্র এবং আধ্যাত্মিক জগৎ, এটাও বুঝাচ্ছে। আর সূর্য হচ্ছে ধর্মের ঘরের অধিপতি, ভাগ্যের ঘর। এ সময় দ্বাদশ ঘরে অবস্থান করবে, এটাও তো ধর্মের ঘর, আধ্যাত্মিক জগৎ। এবং এই সময়কালে শনির ঢাইয়া চলছে, শনিও যে ঘরে অবস্থান করছে, চতুর্থ ঘর মীন রাশি, জলতত্ত্ব রাশিতে অবস্থান করছে শনি।
এবং যে কোনটা পাচ্ছে এটা কিন্তু মোক্ষ ত্রিকোণ হয়ে গেছে। অর্থাৎ এই সময়কালে শনির নক্ষত্রেই অবস্থান করছে সূর্যদেব। তো এই সময়কালে অ্যাকচুয়ালি অনুরাধা নক্ষত্র থেকে বিদেশ জিনিসটা বেশি উঠে আসে, বিদেশ সংক্রান্ত কাজ বেশি উঠে আসে অনুরাধা নক্ষত্র। তো এই সময় কিন্তু বিদেশ জিনিসটাও উঠে আসছে, যে বিদেশ সংক্রান্ত কোনো কাজে সফলতা পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রে বন্ধু বান্ধবের সংখ্যাটা বেশি থাকে। এই সময়কালে বন্ধু বান্ধব দিক থেকেও কিন্তু সাবধান এই অনুরাধা নক্ষত্রের। যেমন ভালো বন্ধু সেরকম খারাপ বন্ধুও কিন্তু জুটে যায়। অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে সাবধান থাকতে হবে। আর অনুরাধা নক্ষত্রের মাইনাস দিক হচ্ছে যে মানে খারাপ দিক, যে অত্যধিক বন্ধু বান্ধব হয়ে যায়, চেনা খুব মুশকিল হয়, কোন বন্ধু কোন সময় টাকা পয়সা ধার দেনা এগুলো কিন্তু হবে এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে। অতএব টাকা পয়সার দিক থেকে সাবধান, কাউকে ধার দেনা এই সমস্ত দেওয়া যাবে না, কারণ সূর্যের কিন্তু দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে, বৃষরাশির উপর দৃষ্টি থাকবে। তো ষষ্ঠ ঘরটা কিন্তু ঋণের ঘর, তো ঋণজনিত সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে, টাকা পয়সার অত্যধিক খরচাপাতিও দেখা দিতে পারে, এদিক থেকে সাবধান অনুরাধা নক্ষত্র। ভালো দিক হচ্ছে যে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভ্রমণ জাতীয় কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে সফলতা পেয়ে যাওয়া, বিদেশে যারা যাচ্ছেন বিদেশি কোনো কাজে সফলতা পেয়ে যাওয়া। আবার ব্যয়ের ঘরে অবস্থান করছে শনি, চতুর্থ ঘরে অবস্থান করছে, অর্থাৎ নিজের প্রপার্টি যেটা দীর্ঘদিন ধরে মানে বিক্রি করতে পারছিলেন না সেইগুলো হয়ে যাওয়া, কিংবা যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে ভালো লাভ হয়ে যাওয়া যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, বা কোনো বিদেশি প্রজেক্ট হাতে পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই অনুরাধা নক্ষত্র। তবে আধ্যাত্মিক দিকটা খুব বিশেষভাবে উঠে আসছে, কারণ এই নক্ষত্র সম্পূর্ণ আধ্যাত্মিক, যার জন্য অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান, রিসার্চ এগুলো কিন্তু বুঝায়, গভীর জায়গা, গভীর জ্ঞান, ঈশ্বরের সাথে কানেকশন, নিজেকে বিশ্লেষণ করা, সেই জিনিসটা কিন্তু অনুরাধা। কারণ কালপুরুষ চক্রে যে বৃশ্চিক রাশি পড়ছে এটাকে এই জন্যই গভীর বলা হয় অনুরাধা নক্ষত্রের জন্য, কারণ এটা পবিত্র নক্ষত্র, আধ্যাত্মিক নক্ষত্র। এই নক্ষত্র মানে তপস্যার নক্ষত্র এক কথায় বলতে গেলে, এবং আমাদের জ্যোতিষশাস্ত্র যেটা মনে করে এই নক্ষত্রে কিন্তু রাধামার জন্ম, আবির্ভাব, এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা যেরকম দণ্ডকে দেওয়া হয়েছে সেরকম কিন্তু কোমল পদ্মফুলকে দেওয়া হয়েছে। তো পদ্মফুল ঈশ্বর দেবতার হাতেই তো থাকে, এবং বহু দেবদেবী এই পদ্মফুলের উপরই তো বসে রয়েছে। অর্থাৎ এই সময়কালে ধনুরাশিকে বেশি করে ধর্মকর্ম করতে হবে, ভালো করে ধর্মকর্ম করতে হবে, ন্যায় পথে চলতে হবে, ধর্মের সাথে চলতে হবে। মিথ্যা কথা, মিথ্যা জিনিস এগুলো কিন্তু করা চলবে না। শনি হচ্ছে কর্মের দেবতা, আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি। এখানটাতে এই সিগন্যালটাও আসছে যে মানে এক কাজ না শেষ হতে আর এক কাজ ধরে ফেলা, এটা করলে কিন্তু বিপদে পড়তে হবে। যে কাজটা হাতে নিতে হবে তাকে সম্পূর্ণ করতে হবে, নিজের কর্তব্য, নিজের দায়িত্ব এগুলোকে পালন করতে হবে। অনুরাধা নক্ষত্র, সমাজের প্রতি কি দায়িত্ব সব কিছু কিন্তু অনুরাধা নক্ষত্র। তো যাই হোক, অনুরাধা নক্ষত্রের এই দিকটা উঠে আসছে। আর এরপরে যখন জ্যেষ্ঠাতে চলে আসবে, জ্যেষ্ঠা নক্ষত্রের যে অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব, তো রাজা, স্বর্গের রাজা, দেবতাদের রাজা, তো সেরকম সূর্যও তো রাজা। তো এই জিনিসটা উঠে আসছে, বা রাজার গুণগুলো এখানটাতে প্রকাশ পাবে। আধিকারিক, কারণ এই যে জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল, এই সিম্বলই হচ্ছে ছাতা। তো ছাতা তো আগেকার দিনে বড় বড় মানে উচ্চ পদস্থ লোকেদের মাথা দিয়েও ছাতা ধরা হয়, তো সেই জিনিসগুলো বুঝাচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে, যে নিজে এখানটা তো প্রাপ্তি জিনিসটা আসছে, তবে কি সংঘর্ষের মাধ্যমে। ছাতা যে মানে যে কথাটা এখানটাতে বুঝাচ্ছে, যে সিম্বলটা সেটা হচ্ছে ছাতা, গোলাকার তাবিজ, কানের রিং, এগুলো কিন্তু। তো অর্থাৎ এখানটাতে রক্ষা হেতু জিনিসটাকে বুঝাচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্র। অর্থাৎ এই সময়কালে ছাতা যেরকম মাথায় ধরে না, সেরকম যে ছায়া বা বৃষ্টি এগুলো থেকে তো রক্ষা পাওয়ার জন্য, তো সেরকম কিন্তু ছাতা ধরা মাথার মধ্যে, যে কেউ কারো মাথায় কোনো বড় লোকের একটা আশীর্বাদ থাকা বা হাত থেকে যাওয়া, এই জিনিসটা, যার জন্য যত বিপদ আপদ সব কিছু পার হয়ে যাওয়া। এই নক্ষত্রের কিন্তু সংঘর্ষ জিনিসটা বেশি থাকে, এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে, নিজেকে চ্যালেঞ্জের মোকাবেলা, সংঘর্ষের মধ্যে থেকে নিজেকে উত্তীর্ণ করে নিয়ে যাওয়া, সমাজে নিজের যে একটা মান প্রতিষ্ঠা, সেটা সংঘর্ষের মধ্যে, যে আমি পারবো, আমার ক্ষমতা রয়েছে, আমার দ্বারাই সম্ভব হবে, এই যে একটা নিজের আত্মবল, এটা কিন্তু বিশেষ করে এই সময় বৃদ্ধি পাবে, এবং তাতে একটা ভালো পজিশন লাভ করবে। নিজের ক্ষমতার দ্বারা নিজের একটা পদ অধিকার করা, পদ পেয়ে যাওয়া, এটা তো বিশাল পাওনা না। এই জিনিসটা বুঝাচ্ছে।
এই জ্যেষ্ঠা নক্ষত্র থেকে, অর্থাৎ উঁচু পদ জীবনে পেয়ে যাওয়া। তো কর্মক্ষেত্রে বলতে গেলে কি সাকসেস হয়ে যাওয়া। যে ব্যবসা বাণিজ্য করছে সে কি করবে, নিজের ব্যবসা বাণিজ্যে সফল হয়ে যাওয়া। যারা সরকারি বেসরকারি কর্মচারী কি হবে, নিজেদের কর্মে সফল হয়ে যাওয়া, এই জিনিসটা বোঝাচ্ছে। বা কর্মপ্রাপ্তি হয়ে যাওয়া, যার পিছনের জন্য দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করছিল সেই জায়গায় এবার সূর্য তো নবম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো এখান থেকে মূল যে জিনিসগুলো উঠে আসছে সেগুলো কি শিক্ষা জিনিসটা উঠে আসছে। এবার শিক্ষার কোন কোন ক্ষেত্র উঠে আসছে, মেডিকেল জিনিসটা বিশেষ করে উঠে আসছে, দ্বাদশ ঘর মেডিকেল, এই জিনিসগুলো উঠে আসছে। এছাড়া শিক্ষার বহু রূপ রয়েছে। আধ্যাত্মিক জগতেও যারা জুড়ে রয়েছে তারাও নিজের কর্মের দিক থেকে সফলতা পেয়ে যাওয়া, অনেক কিছু উঠে আসে। বা তার সাথে ব্যবসা বাণিজ্য নিজের কর্মকেও বুঝাচ্ছে এই সময়কালে। অর্থাৎ এইরকম কিন্তু প্রভাব থাকবে। এবং এর মাঝখানে আবার দেবগুরু বৃহস্পতিও চলে আসছে একদম সপ্তম ঘরে, বক্রী অবস্থায় চলে আসবে। আবার ওদিকে বুধ তো বক্রী অবস্থায় থাকছে, মার্গী হয়ে যাবে। 30 তারিখে মার্গী যাবে, 5 তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে। মঙ্গল থাকছে সাথে, এদিকে আবার শুক্র প্রবেশ করে নেবে। তো যাই হোক, সময় কিন্তু যথেষ্ট ভালো 3টি নক্ষত্রের। তো সবকিছু যে ভালো হবে সেটাও নাই। 3টি নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে সেরকম কিন্তু খারাপ গুণও রয়েছে। বিশাখা নক্ষত্রে যখন আসবে সূর্য থাকবে তখন দনমন করবে যে করব কি করব না, হবে কি হবে না, করার আগে চিন্তা করবে, করার পরও চিন্তা করবে যে কেন করলাম, আর একটু যদি ভালো কিছু পেতাম তাহলে হয়তো। কিন্তু বিশাখা নক্ষত্রে আর একটা জিনিস কি, যেটা থেমে থাকে না, এরা কিন্তু সবসময় এগিয়ে যায়, নিজের 1 লক্ষ্য থেকে আর 1 লক্ষ্যের দিকে দৌড়ায়। আর মাইনাস দিক হচ্ছে যে গা হাত পা ব্যথা, ঘাড় ব্যথা, তারপরে নার্ভজনিত সমস্যা, এগুলো কিন্তু যাদের রয়েছে তারা বিশেষ সাবধান। কারণ এই যে বললাম রাজা যুদ্ধ জয় করে দেশে ফিরছে, তাহলে যুদ্ধ জয় করতে গেলে যে একটা অগাধ সংগ্রাম সংঘর্ষ করতে হয়, কাটা ছেঁড়া এগুলা কিন্তু হয়। তো যার জন্য ব্যথা, বিষ, নার্ভের যাদের প্রবলেম রয়েছে এগুলো কিন্তু থাকবে, চোখের সমস্যা এগুলো কিন্তু থাকবে। আর যখন অনুরাধাতে চলে আসবে, অনুরাধাতে মাইনাস দিক হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গ বিশেষ পাবে। এবং পিতা পুত্রের নক্ষত্রে আসছে, এখানটাতে একটা বিচ্ছেদ জিনিসটা বুঝাচ্ছে। এই জিনিসগুলো বুঝাচ্ছে যে সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাওয়া, যে পিতার সাথে সন্তানের বা মাতার সাথে সন্তানের এই জায়গাটা কিন্তু উঠে আসবে এই সময়কালে, যে দূরে চলে যাওয়া। হয়তো সেটা শিক্ষার ব্যাপারেও হতে পারে বা কর্মক্ষেত্রে হতে পারে, বিভিন্ন দিক থেকে হতে পারে। এই জিনিসটা উঠে আসছে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে। আবার যে যে জ্যেষ্ঠা নক্ষত্র, এর মাইনাস দিক কি, যে প্রোটেস্ট করে দেওয়া। কোনো কিছু অন্যায় এরা সহ্য করতে পারে না, কোথাও যদি অন্যায় দেখে তো প্রোটেস্ট করে দিবে। তো সহ্য করতে পারে না, ভালো কথা লোকের গায়ে লাগে, এটাও ঠিক। সত্য কথা কেউ শুনতে চায় না, সত্য কথা ঝাল বেশি। তো সেরকম কিন্তু তো নিজের প্রোটেস্ট এমন জায়গায় করতে হবে যেখানে কার্যকরী হয়। আর অন্যান্য জায়গায় করলে নিজের মান সম্মানে জড়িয়ে যাবে বা অপদস্থ হবে। কারণ সমাজে কিন্তু এটাই, সবাই কিন্তু ওই রূপকথার গল্প তারপরে যেগুলো থাকে এগুলোর মধ্যে গা ভাসিয়ে থাকতে ভালোবাসে। তো সেই জিনিস তো প্রোটেস্ট করলে কিন্তু খারাপ হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু থাকছে এই সময়কাল। অতএব নিজের প্রোটেস্টের জায়গায় থাকলে অসুবিধাতে পড়তে হবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, উপাচার বলতে এই সময়কালে করবে হচ্ছে হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রত্যেক দিন পড়া লাগবে, পাঠ করা লাগবে, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া লাগবে। যে কোনো কাজ করতে হলে পিতামাতার অবশ্যই আশীর্বাদ নিতে হবে, গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। গুরুজনকে কোনো সময় এই সময়কালে অশ্রদ্ধা করা যাবে না, কিংবা তাদেরকে নেগলেক্ট বা তাদের কাছ থেকে অভিশাপ, এই জিনিস ভুল করেও নেওয়া যাবে না। কারণ দেবগুরু বৃহস্পতির রাশি, দেবগুরু বৃহস্পতি 8ম ঘরে অবস্থান করছে, তারপরে চলে আসবে 7ম ঘরে, রাশির উপর দৃষ্টি থাকছে। অতএব বাড়ির গার্জেন যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আলাপ আলোচনা, তাদের আশীর্বাদ নিয়েই করা উচিত। এবং যে কোনো কাজ শুরু করার আগে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেওয়া উচিত। এবং তার সাথে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো পাঠ করা উচিত, রাধা গোবিন্দর পূজা করা উচিত। তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।